নমস্কার। রাজ্যের সার্বিক উন্নয়নকে আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে জনগণের। কেননা এই সার্বিক উন্নয়নের বার্তা জনগণ তার অংশীদারি এবং অবশ্যই জনগণের জন্যই সবকিছু। সেদিক থেকে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ত্বরান্বিত করার বিষয় যেমন উঠে এসছে, ঠিক তেমনি সরকার কি করছে, সরকারের কি উদ্দেশ্য, আগামীর কি পরিকল্পনা, সরকার কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে ইত্যাদি বিষয়গুলো আজ আরো একবার রাজ্যবাসীর কাছে, রাজ্যবাসীর উদ্দেশ্যে তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুইটি আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নার্সিং ডে উপলক্ষে সেখানে আয়োজনে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি তিনি পরন্ত বিকালে বেণুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে সেখানে একটি আলোচনায় তিনি অংশগ্রহণ করেন, বক্তব্য রাখেন। দুইটি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে সার্বিক যে বিষয়গুলো উঠে আসছে, সেগুলো জনকল্যাণে যেসব কাজকর্ম চলছে সেই বিষয়গুলো যেমন উঠে আসছে, ঠিক তেমনি সরকার কি করছে, সরকার কি করবে। আগামীকাল আর একটি গুরুত্বপূর্ণ দিন রাজ্যের নাগরিকদের কাছে এবং অবশ্যই বেকারদের কাছে। পুলিশ কনস্টেবল মহিলা এবং পুরুষ পদে সেখানে নিয়োগ প্রাপ্তদের হাতে অফার তুলে দেওয়া হবে। সেই অনুষ্ঠানটি হবে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানের আগে আজ যখন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরো একটি আয়োজনে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন, ঠিক তখন তিনি বেশ কিছু ঘোষণা দিয়েছেন। যে ঘোষণার নিরিখে তিনি বলেছেন যে সরকার সবকিছু মেনে, অর্থাৎ সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। সরকার যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে জনগণের কল্যাণ, জনগণের মঙ্গল। আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, তারা অনেকে জেনে গেছেন যে এই সময়ের মধ্যে রাজ্য সরকার বেশ কিছু নিয়োগ করেছে। আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয়ে জোরালো যে বক্তব্য যেমন রেখেছেন, ঠিক তেমনি সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন বা কথা দিয়েছেন 432 জন নার্সিং স্টাফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নিশ্চয়ই তার পাশাপাশি আগামীকাল যখন অফার দেওয়া হবে, সেই অফার প্রাপকদের হাতে অফার তুলে দেওয়ার অনুষ্ঠানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আরো বড় ঘোষণা থাকতে পারে। আজ আমরা দুই দুটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুটি আয়োজন, সরকারের দৃষ্টিভঙ্গি, ভাবনা ইত্যাদি যখন তুলে ধরেছেন, সেই সঙ্গে রাজ্যের আপামর জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য কিংবা ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে কল্যাণকর দিকগুলো তুলে ধরা হয়েছে, জনকল্যাণের দিকগুলো তুলে ধরা হয়েছে, সবকটি হচ্ছে এই রাজ্যের মানুষের কল্যাণে, এই রাজ্যের মানুষের সার্বিক বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে এবং এই রাজ্যকে সুন্দর রাজ্য হিসাবে, শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির, ভাবনার কথা তুলে ধরা হয়। আজ দুটি আয়োজনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে মূলত মুখ্যমন্ত্রী যেখানে আলোচনা করার সুযোগ পেয়েছেন, বক্তব্য রেখেছেন, সেখানেই বিষয়গুলো উত্থাপন করেছেন। আমরা দুটি আয়োজন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ শুনব। আজকে যে 12ই মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন করা হয় এবং 1820 সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা ওনার সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প। তিনি মহাদেব আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের উদ্ধারের জন্য, আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন, তার অবদান সবাই এখনো সেটাকে স্মরণ করে, যে কারণে ওনাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। এবং এরকম একজন মহিষী ব্যক্তির জন্মদিনকে ওনার কারণেই এই নার্সেসদের যে প্রতিষ্ঠান, সেগুলো পরবর্তী সময়ে সমস্ত বিশ্ব জুড়ে ওনাকে সামনে রেখে সেই ইনস্টিটিউটগুলো তৈরি হয় এবং আজকে এই ইন্টারন্যাশনাল নার্সিং ডে, সেটা প্রায় 252 ইন্টারন্যাশনাল নার্সিং। এবং এবারের যে থিম, খুব সুন্দর একটা প্রতি বছরই থিম থাকে। এবারের যে থিমটা সেটা হচ্ছে আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস, স্ট্রেংথেনিং ইকোনমি।
এই থিমের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নার্সেসদের কাজের থেকে সম্মান এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং পাশাপাশি যারা নার্সিং অফিসার থেকে আরম্ভ করে নার্সের সাথে তাদের নার্সিং এর সাথে যারা যুক্ত আছেন তাদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং সুস্থতার দিকে আমরা মনোযোগ দেওয়া সেই বিষয়টাও এই থিমের মধ্যে অন্তর্নিহিত আছে এবং এই নার্সিং যে পেশা সেটাকে আরো যাতে আকর্ষণীয় করা তোলা যায় তার জন্যই কিন্তু এই থিম এবং পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে অর্থাৎ কোয়ালিটি সার্ভিস এবং কেয়ার সেটা যদি ইনক্রিজ করা যায় এবং এফিসিয়েন্সি যদি এই নার্সিং পেশার মাধ্যমে যদি করা যায় তাহলে আলটিমেটলি যে আমাদের স্ট্রঙ্গার ইকোনমি সেটাও কিন্তু সেটা সম্ভব এর জন্যই এই যে থিম এবার দেওয়া হলো তার তাৎপর্য এখানে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা আমরা সবাই জানি যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে হসপিটালে আমরা যখন যাই যে যখনই কোনো রোগী সেখানে ভর্তি হয় বা ওপিডিতে হোক আইপিডিতে হোক ডাক্তারবাবুরা আসার আগে প্রথম যে ফ্রন্ট রানার তারা হচ্ছে এই নার্সিং অফিসার আমরা এখন যেটা একটু আগে বলা হয়েছে আমরা নার্সিং অফিসার এখন বলছি আগে নার্সিং বলা হতো সিস্টার এবং ব্রাদাররাও এসে গেছে কিন্তু তারা কিন্তু ফ্রন্ট রানার যে কোনো ইনস্টিটিউটে আমরা বলি চিফ অফ দ্য আইসা বা মর্নিং সোলজার কোথায় আছে যখনই দেখে কোনো নার্সিং অফিসাররা তাদের যে পেশেন্টকে যেভাবে তারা আপ্যায়ন করে এবং যেভাবে তাদের পরিষেবা দেয় তাতেই করে কিন্তু মানুষের যারা মুমূর্ষু ব্যক্তি তাদের মধ্যে একটা আস্থা একটা আশা ফুটে ওঠে এবং যে ওয়ার্ড অফ মাউথ সেখান থেকে সমস্ত জায়গায় চলে যায় না এমন জায়গায় এত ভালো ইনস্টিটিউট সেখানকার নার্সিং অফিসাররা এত সুন্দর ব্যবহার করে সময়ে সময়ে টাইমলি যখন প্রয়োজন হয় পেশেন্টকে দেখা ব্লাড প্রেশার থেকে বার্থ থেকে রেসপিরেটরি রেট থেকে আরম্ভ করে সব কিছু দেখার সময় মতো তার ইঞ্জেকশন দেওয়া ওষুধ খাওয়ানো এবং তার বিষয়ে অনেক তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেইগুলো কিন্তু যারা দেখে ডক্টররা অনেক সময় থাকে না কিন্তু এই নার্সিং পেশায় যারা উপস্থিত আছেন তাদের কিন্তু সেই বিষয়টা ডিসেম্বর 2024 এখানে আইটি ল্যাবের উদ্বোধন করা হয় এবং আমরা জানি আইটি ল্যাব খুবই বিএসসি নার্সিং যারা করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা নার্সিং যে কাউন্সিল সেই গাইডলাইন অনুযায়ী সেটা করতে হয় এবং 1:5 এই অনুপাতে সেখানে ব্যবস্থাপনা রাখতে হয় এবং কম্পিউটার সেটা বাধ্যতামূলক এবং আমরা কিছুদিন আগে আমরা সেই কম্পিউটারের সেখানে ব্যবস্থা করেছি আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে আরো 100 জন নার্সিং যারা নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থদপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি সেটা আমরা করব এবং আরো শুধু তাই নয় 332 জন নার্সিং অফিসার এর মধ্যেও নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি যারা এখানে নার্সিং অফিসাররা আছেন অপারেশন থিয়েটার যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি অপারেশন থিয়েটার ইমার্জেন্সি লাইফ সাপোর্ট নমস্কার, কে বলছেন? ম্যানেজমেন্ট অফ নিউনেটাল কথা বলুন। আগামীকালকে যে অফার আরো অফার মানে এটা সমুদ্রের মধ্যে তীরের মতো অফার এবং কত বছর করে কালকে অফার বিলি করবে এটা গর্বের কিছু নেই এটা আফসোসের বিষয় আফসোস কত বছর পরে অফার গুলি বিলি করবেন কয়টা ফাইন্যান্স মানে কয়টা অর্থ বছর গেল আর কি আমি বলছি স্যার এভাবে এটা প্রচার করার খুব একটা জরুরি আছে বলে মনে করি না কারণ এটা সমুদ্রের মধ্যে ঢিলমাল যেরকম ভাবে জল ধরে না এটাও মনে হয় এরকমই একটা কিছু আর কি পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ দেখলাম 2023 আগের থেকে মানে এটার প্রক্রিয়া হ্যাঁ এখন 2025 অলরেডি হাফ মানে হাফ পুলিশের হাফ ইয়ার্স অলরেডি হ্যাজ গন যেটা কিন্তু
সেই জায়গাতে এখন অব্দি তার বিন্দু মাত্র কিন্তু প্রোগ্রেস নেই। আচ্ছা, ফায়ার সার্ভিস, সেটাও আপনাদের মাধ্যমে দেখলাম, মিডিয়ার মাধ্যমে দেখলাম, সেটারও অলরেডি এভলিউশন হয়ে গেল। আমি বলছি স্যার যে সেই জায়গাতে মানে যে মানে ক্ষুদ্র 1000, 1500, 500, 200, 250 এমনি স্টার করা খুব একটা জরুরি মনে হয় না আর কি। সমুদ্রের মধ্যে ঢিলের মতো ব্যাপার, এটাই বলা ছিল আর কি। মেটাল এবং চাইল্ডহুড ইলনেস সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরো অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গা থেকে এখন আসছে। আমরা সেগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা মেডিকেল হাব করা তৈরি করছি এবং সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে। এবং আপনারা এখান থেকে পাস এএনএম হোক, জেএনএমই হোক, বিএসসি নার্সিং হোক, আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না, এতটুকু আমি বলতে পারি। আপনারা সেই সুযোগ আপনারা পাবেন এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি অ্যাজ পার উইথ আদার স্টেট এখানে যাতে ডেভেলপ হয় সেটা আমি করবো। আজকে আবার এই আন্তর্জাতিক মানুষের মানে আমি বলবো যে একবার ভাবা উচিত এরকম একটা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এরকম একটা মানে সেবার সাথে যুক্ত, যে যখন একটা নতুন বাচ্চার জন্ম হয় তখন কিন্তু সিস্টারের হাতেই প্রথম তার স্থান হয় এবং সেই জায়গার মধ্যে প্রথম মার কাছে যাওয়ার আগে কিন্তু সিস্টারের কাছেই সেই বাচ্চাটা যায়। কাজে আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় আপনারা কাজ করেন। এবং আমি ভারতবর্ষের যদি আমরা ইতিহাস আমরা খুঁজি, সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পূর্ণভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা, তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম, সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই, তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয়। যখন পেশেন্ট ভালো হয়ে যায়, আমি বারবার বলি যে আমাদের এই হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আছে। এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইপিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে, এত তো পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু 5 থেকে 2 কষ্টে বিপদ, একটা পেশেন্টের কিছু হলো তাহলেই হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে, এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কেউ বলে না। কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 হই। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেগুলো আমরা দেখি এবং সেগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেই না। এবং নমস্কার, কে বলছেন? সেই কমিটি করি এবং সেই কমিটি। হ্যালো, হ্যালো, কথা বলুন। নমস্কার দাদা, আমি সুনীল দাস বলছি। এবং আমি আর পরে কথাগুলো বলে মুখ্যমন্ত্রীর কথাটা শুনে ভালো বুঝে না, আমার একদমই কথা বলার দরকার। উনি বলছে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, ইতিহাস তাই বলছে। আসলে উনি ইতিহাসটা কোথায় পাইলেন যে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, সেটা আমার জানা নেই। ভারতবর্ষের দেশ কত বছর, 75 বছর হয়েছে। তার আগেও তুমি রাজ্যের অত্যাচারে এবং এই শাসক যারা গোপনে শাসক ছিল, মৌলবাদী, জাতিবাদী, এদের অত্যাচারে ভারতবর্ষের মানুষ খুবই গাছ চাইছে। এটা আমরা জানি। দেশ স্বাধীনের পরও আমরা এই মুঘলদেরকে পাইছি, আমরা শুনলাম এরপরে দেখেন এখনো কি দেশের শান্তি আছে? এই মুসলিম ধর্ম নিয়ে অশান্তি, জাতি নিয়ে অশান্তি, বিভ্রান্তি, মিথ্যা প্ররোচনা এই চলছে ভারতবর্ষে। টকবাজি, মানুষের বাড়ি করে আগুন লাগে দেওয়া, মানুষকে
খুনকারী করা, লুটপাট এই সমস্ত আমরা দেখতেছি ভারতবর্ষে। তুমি ইতিহাস তুলে কথা বলছেন, তবে একটা কথা হইলো তুমি ভালো করে জানবেন যে আমি যা প্রতিবাদ করি এবং ইতিহাস তুলে বলবেন আমি যে কথাটা বলছি। এখন দেখেন ভারতবর্ষের মূল এই যে বিজেপির কার্যকলাপটা আমি প্রমাণ না ছাড়া বলি না, কারণ প্রমাণ আছে বলে ওরা আমার সাথে মানে আঙুলে পায় না। এরা আইসে দেশটা ঢুকাতে পারলে মূল প্রকাশ হলে কোনটা আছে, এরা আগের দেশটা স্বাধীন করতে মৌলবাদী যারা জাতিবাদী কট্টর জাতিবাদী মৌলবাদী যারা ব্রাহ্মণ তারা আজকে তারা ষড়যন্ত্র করতে মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা মানুষের কাছে বক্তব্য রেখা চাকরি মিস করলে আসল ছিল তারা দেশ পাইত। এই ভারতবর্ষটাকে হিন্দু করার মানে তাদের শাস্ত্র অনুসারে দেশটা পরিচালনা করার লেখা এবং তাদের প্রতি যে দেশ আগে আইন ব্যবস্থা তাদের উপরে আসছিল না। তারা চাইতেছে আমার ভারতবর্ষের দেশটা ঘুরা সুপারিয়া হিন্দু হিন্দু করিয়া দুর্গালিয়ার দেশটা তারা বিচার করলে তার উপরে কোনো আইন ব্যবস্থা থাকতে তারা রাজি না। তারা যেমনি অত্যাচার করবো, দেশ লুট করবো, অত্যাচার লাগাইবো, হিন্দু মুসলিম খ্রিস্টান নিচু জাতি করবো, এইটা তাদের বড় উদ্দেশ্য। মানুষের তাদের যদি মানুষের পছন্দ এই রাজনীতিবিদ যারা যারা রাজনীতি করে তাদের মুরগিতে আসে না, আর যদি মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রধানমন্ত্রীর পদ নিয়ে দেশটারে ভোট করতে পরিচালনা করে, তবে তারা এইগুলা বহুত বড় বড় সামর্থ্য বললো এই ব্রাহ্মণবাদী বিচার ব্রাহ্মণবাদীদের সাথে গুলাম হয়ে গেছে আমরা 12 বছর। আজকেও আমরা কোটি কোটি লোক গুলাম তাদের হাতে। এই ত্রিপুরা মহারাজা হত্যা চক্রান্ত করছিল না যাবে, তাহলে তারা কত পাওয়া ভুল বুঝা দেওয়া মানুষের না বোঝা রাজনীতি করুন, ঠিক আছে, তাদেরকে পরিষ্কার করে রাজনীতি করো, ক্ষমতা আছে কি দরকার মৌলবাদীরা এত বার্তা দেওয়া মৌলবাদীরা ততটুকু যে প্রধানমন্ত্রী করবে তাহলে তাদের মতো করে এবং দেশটার জন্য তারা নাম করে আপনারা আমি যে পক্ষাটা মালিকানা যে ভূম রাশিং করছে সব কিছু মানে তারা স্বীকার করছে যে আমরা ব্রাহ্মণকে ভুল রাখতে নাই এবং ব্রাহ্মণরা রাষ্ট্র করতে লেগে মন ভাগ তাদেরকে এই গণমুক্তি বাঁচাইছে এবং মুসলিম জনগণ নিচু জাতের জনগণ সৃষ্টি করেছে। আমার কাছে প্রুফ আছে, মুখ্যমন্ত্রী ভর্তি আমার থেকে জায়গা নিত, তারা বেশিরভাগ ব্রাহ্মণ রাষ্ট্র করা হয়েছে এবং এটা প্রচার করে ব্রাহ্মণরা মুখের কথা, এটা আমার মুখের মতো না। আর এইরকম পাগল না দিই যে আমি কথাটা গ্রহণ করতাম। সাবধান থাকেন এবং তাদের প্রতি তাদের যে বিচার সাংবাদিক আমরা তুলে ধরে নিয়ে কথা বলি সেগুলো প্রচার করেন, নাহলে ব্রাহ্মণবাদীরা আপনারা আবার গুণা বলবো এবং ভারতবর্ষের মানুষের দিতে আমরা দিব, কারণ তারা কুর্তি লেখা এবং সেই কমিটি রিপোর্টের মধ্যে যা ব্যবস্থা নেই আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরো বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরো বেশি করে যাতে আরো আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায় তার চিন্তা ভাবনা আমরা করছি। এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি এবং এখানে তাছাড়া 2023-24 অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং এখানে তো 50 বিশিষ্ট আছে আসন সংখ্যা। বিএসসি নার্সিং আগে 100 সিট আসতো আমাদের সময় এবং চান্স পাওয়ার তো সুযোগ ছিল না, মানে একজন কেউ পেয়েছে বিরাট ব্যাপার। আর আজকে আমাদের এখানে বিডিএসসি হোক বিএসসি নার্সিং এ হোক এমবিবিএসসি হোক পিজিসিটি হোক সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে। কাজে আমাদের যে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাতে যেতে না হয়, আর বাইরে যাওয়া তো একটা বিরাট সমস্যা। এখান থেকে কলকাতায় যাওয়া, ট্রেনে করে গুয়াহাটির থেকে আগে যাওয়া হতো এবং সেখানে থাকা খাওয়ার অবস্থা। এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন। তো এই ইনস্টিটিউটে 40টা, আর আগে যে আমি ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে 50 আসন বেড়েছে
এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে সেখানে বিএসসি, ইভেন এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জেএনএম কোর্স সহ প্রায় 275 আসন বাড়ানো হয়েছে। আমরা উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। আগরতলা দুর্জনগর যে নার্সিং স্কুলটি আছে সেটাকে এএনএম জিএনএম উন্নতি করার আরো বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি, ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট, শুদ্ধ নিউট্রিশন ল্যাব, অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা। আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোনো জায়গায় এক পার যেন বাইরের কোনো জায়গা থেকে আমাদের কম না হয়। আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি, অলরেডি 9টা সুপার স্পেশালিটি শুরু হয়েছে। তো সেখানেও নার্সিং এরও যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে সেখানেও যেন ট্রেনিংয়ের সুবিধা রাখা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে সাবজেক্ট তখন কিন্তু আমরা বসে থাকি যে না লাস্ট বিন্দু পর্যন্ত যাতে প্রপারলি সেটা যায় এবং সেখানে সেটাকে অফ করে দেওয়া, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় খামতি থাকে, যাতে এয়ার না ঢুকতে পারে, ঠিক সময়ে সেটা বন্ধ করে দেওয়া। অনেক সময় পেশেন্টের অনুসারে অনেক নার্সিং স্টাফের তুলনায় অনেক সময় পেশেন্ট বেশি থাকে, কিন্তু এখন আমরা আস্তে আস্তে করে যে তার যে পেশেন্টের তুলনায় কত সিস্টার থাকবে বা ব্রাদার থাকবে সেটাও কিন্তু আমরা এখন চিন্তা ভাবনা করছি কত ইনক্রিজ করা যায়। এবং বিশ্বাস, এই যে মুমূর্ষ ব্যক্তিদের তাদের বিশ্বাস এবং তাদের অধিকারেরও বিষয়, এবং সেই অধিকার এবং যে আস্থা সেটা কিন্তু আমাদের যারা নার্সিং অফিসাররা আছেন তাদের উপর ডিপেন্ড করবে। এবং আজকের দিনে আমাদের প্লেজ নিতে হবে যে আমরা মানুষের জন্য এবং মানুষের জন্য কাজ করতে হবে। এবং এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, যে প্ল্যাটফর্ম একমাত্র সম্ভব হয়েছে। এটা এরকম ভাবলে চলবে না যে আমি আমার পরিশ্রমের কারণে আমি সুযোগটা পেয়েছি, সেটা পেয়েছেন, কিন্তু সবকিছু ডিফাইন্ড আছে যে আপনি এই যে প্ল্যাটফর্ম নার্সিং সেবার যে বিষয় সেখানে কিন্তু আপনাকে উপরওয়ালাই কিন্তু আপনাকে বিট করেছে। কাজে এই সুযোগটা যখন এসছে মানুষের মধ্যে মানুষকে সেবা করার মাধ্যমে, সেটা কিন্তু আপনারা আরো বেশি করে করবেন। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এখান থেকে এখন ত্রিপুরার আগে কেরালা এবং মণিপুরে যারা নার্সিং অফিসার আছে তাদের খুব কদর ছিল, এখন ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে যাচ্ছে। আমার বাংলোতেও অনেকে আমি সিওর করেছি, ওনাদেরকে আমি মানে সম্মান জানিয়েছি। এখন সব দিক দিয়ে টেকনিক্যালি নো হাও আরো বেশি যাতে জানা যায়। এখানে যারা টিচাররা আছেন নিশ্চয়ই তারা কাজ করেন, এবং সেইভাবে আপনারা নিরলস যে নিষ্ঠা ও সেবার মাধ্যমে আপনাদের আদায় করতে হবে আপনাদের স্বীকৃতি, সম্মান ও শ্রদ্ধা। সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের কাজের মাধ্যমে। এবং আজকে যে রোগীরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় তো খুশি হনই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে যারা সুস্থ হয়ে বাড়ি যায় আপনাদের প্রতি পর্যন্ত ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের কথা সবসময় মনে রাখেন, এবং আপনাদের এক এক সময় দেখা যায় যে ওপিডিতে যে পেশেন্ট, অনেক সময় অনেকে ওপিডিতে অনেকদিন ধরে কাজ করে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে পড়াশোনা তো ঠিক আছে, পড়াশোনা করেছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার ওপিডিতে থাকেন সেখানেই একরকম পরিবেশ থাকে, তার মধ্যেও আপনাদের অনেক কিছু শিখতে হয়। আবার আইসিটিতে যখন থাকেন তার মধ্যে অনেক কিছু শিখতে হয়, তার মধ্যে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন আছে। কেউ আইসিইউর মধ্যে যখন বেশি কাজ করবেন সেখানে কিন্তু আরেক রকম অভিজ্ঞতা, তো ডিফারেন্ট জায়গায়। এবং যখন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন অনেক সময় মানে ঠিক করেন যে কে নমস্কার, কে বলছেন? আপনাদের কাজের উপর ভিত্তি করে না ওকে
মাননীয় মুখ্যমন্ত্রী নার্সিং বিচ্ছি নার্সিং করার জন্য যে উদ্যোগ নিয়েছে, ধন্যবাদ। তো বিচ্ছি নার্সিং করলে কি হবে, এত নার্সিং এর সিট কইরা যদি বেকার ছেলেরা তাদের কাজের ব্যবস্থা না করে, এত নার্সিং করে রাখছে, দেখা গেল আমাদের ত্রিপুরা জেলার বিভিন্ন হসপিটালে নার্সের জন্য রোগীর মৃত্যু হয়। নার্স নাই, ডাক্তার নেই, রোগীরা এগুলো পরিষেবা পায় না। তাই নিয়ে এই নার্সিং এর যে সিট করছে লেখাপড়ি করার জন্য, তার কি তাই নিয়ে আরেকটা কথা বললো যে এখান থেকে আমাদের ত্রিপুরা থেকে বাইরে যায় কাজ করার জন্য। সেটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য একটু লজ্জাজনক কথা যে আমাদের ত্রিপুরার ছেলেরা ত্রিপুরাতে নার্সিং করে বাইরে গিয়ে কাজ করতে হয়। কারণ আমাদের এখানে এত হসপিটাল থাকাকালীন এত নার্সের ক্রাইসিস, ডাক্তারের ক্রাইসিস, আর এদিকে বলে স্বাস্থ্য ব্যবস্থা খুব উন্নত হয়েছে ত্রিপুরাতে। যদি আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন করতে চাই, তাই আপনাদের মাধ্যমে, যদি ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত হয়ে থাকে, তাদের পরিবারের যদি কারোর অসুস্থ হয়, কেন কলকাতাতে পাঠায়, বেঙ্গালুরুরে পাঠায়? যদি এত উন্নত হয়ে থাকে তারাও ত্রিপুরাতে চিকিৎসা করতে পারে, কেন যায়? যেহেতু তারাও মানুষ, আমরাও মানুষ, আমাদের জন্য জিবি হসপিটালের চিকিৎসা পরিষেবা খুব ভালো, বিএমএ ভালো, বিশাল করে ভালো, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভালো, কিন্তু তাদের ক্ষেত্রে কি ভালো না? তারা হইলে বেঙ্গালুরু দেখতে হবে, চেন্নাই যেতে হবে, কলকাতা দেখতে হবে। আমরা কিছুদিন আগে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রীর মা অসুস্থ হয়েছিল, ভর্তি হয়েছিল জিবিতে, ভর্তি হওয়ার সাথে সাথে রেফার করলো কলকাতাতে। চিকিৎসা ব্যবস্থা ভালো হইলে, উন্নত হইলে কেন এখানে নেওয়া হয়? আজকে 2018 বছরে কতজন নার্স নিয়োগ করা হয়েছে, কতগুলো ডাক্তার নিয়োগ করা হয়েছে। আমাদের ত্রিপুরায় যে ডাক্তারের অভাব, নার্সের অভাব জিবি হসপিটালে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনুরোধ করবো, যে সমস্ত নার্সিং করিয়া তারা ইয়া রয়েছে বেকার, তারা যাতে অবিলম্বে আমাদের ত্রিপুরাতে কাজের ব্যবস্থা করে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, রোগীরা যাতে পরিষেবা পায়, এই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে। দুটি বলা ভিত্তি করে না, ওকে যদি দেওয়া যায় সে কাজটা ঠিক মতো করতে পারে। তো নিজেকে প্রতিষ্ঠিত কর। নমস্কার, কে বলছেন? আপনারা ভাগ্যবান আমি বলবো। কথা বলুন। হ্যালো, কথা বলুন। উদয়পুর থেকে বলছি। কি করছে সরকার, কি করবে আগামী দিনের উদ্দেশ্য লক্ষ্য সরকারের, আসলে সরকারের উদ্দেশ্য লক্ষ্য তো তাদের কথা, এখন ত্রিপুরা যে মানুষ যারা কি করবে, 7 বছরের মধ্যে কি করেছে, কিন্তু যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট সম্বন্ধে যাই বলছে, আজকে আপনারা যান জয়পুরে হসপিটালে যান, রাত্র 10টার সময় যান, একজন নার্স থাকবে, একজন ডিডি স্টাফ থাকবে। হসপিটালে যান, সেম ঘটনা। কিন্তু সরকারের বড় বড় বোর্ডিং এ থাকে, এখন পর্যন্ত যে নার্সিং যারা এমপিডব্লিউ, ফার্মাসি, লেখাপড়া করে এসে তারা বেকার বসে রয়েছে, কিন্তু সরকার তাদের জন্য কি ভূমিকা গ্রহণ করেছে এখন পর্যন্ত কোনোটাই করেনি। এখন পর্যন্ত 7 বছরের মধ্যে কতজন নার্স নিয়োগ করেছে, কতজন এমপিডব্লিউ নিয়োগ করেছে, কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু আমরা দেখলাম বিগত দিন সরকারের প্রত্যেকটা বছরে কিন্তু নার্সিং যারা পড়ে এসেছে সিরিয়াল বাই রোটেশন মধ্যে তাদেরকে নিয়োগ করেছে সরকারের সীমাবদ্ধ মাধ্যমে, কিন্তু হসপিটালগুলোর মধ্যে সেবা দেওয়ার জন্য নিয়োগ করেছে। কিন্তু এই সরকার ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের রাজ্যের সরকার, ত্রিপুরাতে 3 দলের সরকার, কিন্তু হসপিটাল গুলার উন্নত করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ যারা পরিষেবা করতে যায় তারা সবকিছু জানে। কিন্তু দিদি বলুন, সমস্ত ত্রিপুরা রাজ্যে যে বড় বড় হসপিটাল গুলো রয়েছে, মহকুমার হসপিটাল গুলো রয়েছে, একটা জেলকো কিনতে লাগে, যে হসপিটালে গেলে জেলকো কিনতে লাগবে, তাহলেই সরকারের এবং হসপিটালের স্বাস্থ্য ডিপার্টমেন্টের কতটুকু উন্নত হয়েছে। কিন্তু মানুষ, সাধারণ মানুষ সেটা ভালো করে বুঝে, আর যারা পোষা রয়েছে তাদের বড় বড় রক্ষণে তারা বেঙ্গালুরু চলে যায়, চেন্নাই চলে যায়, অনেক বাইরের রাজ্যে যে চিকিৎসা করে আসে, কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সরকার তাদের অ্যাডভার্টাইজের কোনো ঘামতি থাকে না, কারণ আমরা অনেক সময় বলি এই সরকারটা অ্যাডভার্টাইজের সরকার, কারণ বড় বড় পোস্টারের সরকার আমরা বলি, কিন্তু কথা বলতে গেলে সরকারের বিপক্ষে যায়। কিন্তু রাজনৈতিক কথা প্রসঙ্গে টেনে আনে, নাহলে বলবে যে সে বিরোধী দলের, নাহলে সে যে বলবে। কিন্তু আসলে এখন মূল বাস্তবতা তাদের যারা দলে রয়েছে তারা বলছে কিন্তু
যে এক চাটিয়া তাদের কিন্তু ব্যবসায়িক দল করে যাচ্ছি, অন্যরা কিন্তু পেছনে পেছনে দৌড়াচ্ছে। কিন্তু আমরা আশা করি ত্রিপুরের মাধ্যমে আপনারা তো কাজ করে দেখান, আগে কাজ করতে হবে, কাজ করে দেখানোর পরে তারপরে যদি কথাটি বলেন তাহলে ত্রিপুরার যে মানুষ সমস্ত কিছু সমর্থন করবে এবং আপনাদেরকে ভালো সমর্থন করবে। সমস্ত ডিপার্টমেন্ট গুলি শূন্য হয়ে গেছে, কিন্তু শহরের মধ্যে মানে লোক কাজ করার মধ্যে একদিনের জন্য 5 দিন যেতে লাগে, 5 দিন গেলেও হয় না। ব্লকে সিদ্ধান্তে যান, এগ্রিকালচারে যান, বিদ্যুতে যান, সর্বক্ষেত্রে কি বলবো সরকার কিন্তু অ্যাডভার্টাইজ করে যাচ্ছে, কিন্তু তাদের মানে অ্যাডভার্টাইজের দামটি নেই। আমরা আশা করবো ত্রিপুরের মাধ্যমে, কারণ বিগত দিন বামপন সরকার প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এর মধ্যে ভাগ্যবান আমি বলবো যে কোনো অবস্থায় এটাকে খাটো করে দেখার উপায় নেই যে আমি মানুষের জন্য এবং মানুষের জন্য আমরা কাজ করতে এসেছি এবং সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন ডিফারেন্টটা যে আমাদের সুপার স্পেশালিটি এখন হচ্ছে, এখানেও আমার আলাদা সুপার স্পেশালিটির মধ্যে কাজেরও তারতম্য আছে। সেখানেও আপনারাও যারা নার্সিং যে অভিজ্ঞতা আছেন সেখানেও কিন্তু আপনাদের নতুনভাবে শিখতে হবে। আমরা যখন সার্জারিতে কাজ করতাম তখন আমরা স্পেসিফিক কোনো সিস্টার আমাদের সাথে যারা কাজ করেছ অনেকে কাজ করেন, কিন্তু এক এক সময় এক এক সিস্টারকে মনে হয় সি ইজ দ্য বেস্ট, উনি যদি থাকেন আমার সার্জারিটা ভালো হবে এবং প্রপারলি আমাকে ইনস্ট্রুমেন্টটা সামনের দিকে এগিয়ে দেবেন। অন্যান্য আর যে আনুষঙ্গিক যে বিষয় সেগুলো খুব নজর, কাজে এই বিষয়গুলো এক পার হলে তাহলে সমষ্টিগতভাবে একটা বেটার যে স্বাস্থ্য পরিষেবা সেটা সম্ভব হবে। এক এক সময় তার ওষুধ খাওয়ানো এবং তার বিষয়ে অনেক তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেগুলো কিন্তু যারা দেখে ডক্টররা তো অনেক সময় থাকে না, কিন্তু এই নার্সিং পেশায় যারা উপস্থিত আছেন তাদের কিন্তু সেই বিষয়টা নজর রাখতে হবে। এবং এটা এমনিতে শুধু পেশাগত বললে হবে না, যতক্ষণ ধরে সেই কানেকশন না হবে, যেটা আমার দায়িত্ব। আমার একটা ফ্যামিলি কেউ যখন ভর্তি হয় হাসপাতালে, যদি একটা ট্রিপ চলে তখন কিন্তু আমরা বসে থাকি, যেহেতু আই নো যে সাবজেক্ট, তখন কিন্তু আমরা বসে থাকি যে না লাস্ট বিন্দু পর্যন্ত যাতে প্রপারলি সেটা যায় এবং সেখানে সেটাকে অফ করে দেওয়া, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় কমপ্লিট, যাতে এয়ার না ঢুকতে পারে, ঠিক সময়ে সেটা বন্ধ করে দেওয়া। এত তো পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু 5 থেকে 2 কষ্টে বিপদ। একটা পেশেন্টের কিছু হলো তাহলেই হয়েছে, আর বিরোধীরা তো এর জন্য বসেই যাচ্ছে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কি বলবো, কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 হই। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেই বিষয়গুলো আমরা দেখি এবং সেগুলোর কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং সেটা সবাইকে নমস্কার। জুজু আজকে এখানে বেনুবন বুদ্ধ বিহার কুঞ্জবনে যে 2569তম বুদ্ধ জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন মহারাজ সেক্রেটারি রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দনগর আগরতলার, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, স্বামী শুভকারানন্দজি মহারাজ। এখানে উপস্থিত আছেন শ্রী উত্তম কুমার চাকমা, সেক্রেটারি গভর্নর অফ ত্রিপুরা, এবং উনিও ওনার মূল্যবান আমাদের বক্তব্য আমাদের সামনে রেখেছেন। উপস্থিত ডক্টর বিশাল কুমার, ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা, ভেনারেবল দম্বালুকা ডাইরেক্টর মহাবুদ্ধি অল ত্রিপুরা ব্রাঞ্চ, এবং বেন ডক্টর ব্রহ্মাপিয়া, ফাউন্ডার অ্যান্ড
চ্যান্সেলর অফ দম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, সাবরুম, সাউথ ত্রিপুরা। এখানে ভেনারেবল কেমাছাড়া চিফ অ্যাবট বেনুবন বুদ্ধবিহার, আগরতলার, এবং আমার সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন, পুণ্যার্থীগণ এখানে উপস্থিত, এবং ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্যরা আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমরা সবাই জানি যে বুদ্ধ পূর্ণিমা বা এই যে বৈশাখী পূর্ণিমা যদিও বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম দিবস, কিন্তু এখানে যদি আমরা বলি সর্বধর্মই মানুষ, আমরা কিন্তু যখনই এই উদযাপন দিনটি আসে আমরা সবাই মিলে তা উদযাপন করি। আজকে এখানে এই তিথিতে বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে এটা একটা খুব পবিত্র দিন এবং এই দিনটির একটা তাৎপর্য দিন হিসাবে আমি মনে করি। আমরা সবাই জানি, এর আগেও আমার পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন, যে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতেই যদি ধর্মীয় বিশ্বাস যদি আমরা যে অনুযায়ী, সেখানে রাজকুমার সিদ্ধার্থ নেপালের যে লুম্বিনী গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি রাজ পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও উনি জগতের দুঃখ মায়া এবং সেটাকে বুঝার যে আকাঙ্ক্ষা, তার জন্য এই রাজপ্রাসাদ ছেড়ে উনি বাইরে বেরিয়ে এলেন। এখানে এরকম একজন মহামানব আমার জানা নেই যেখানে জন্ম সেম আপনার পূর্ণিমা তিথিতে, এবং যে ওনার যে বৌদ্ধ ধর্মের যেটা ওনার বুদ্ধত্ব লাভ উনি করেছেন সেটাও সেম তিথিতে, এবং মহাপরিনির্বাণ সেটাও আমরা বৈশাখী পূর্ণিমাতেই ঘটেছে। এই যে ত্রয়ী আশীর্বাদ দিবস, সেটা বলতে গেলে আজকের দিনে আমরা পালন করছি, এবং এই কারণে এটা আমরা মনে করি যে এটা বিশ্ব শান্তির একটা প্রতীকী দিন। সবাই মিলে আমরা যদি বলি যে সমস্ত বিশ্বের মধ্যে শান্তি আসুক এবং শান্তি সম্প্রতি যদি থাকে, তবেই এই বিশ্ব যেরকম ভাবে অগ্রগতি হবে, আমাদের প্রতিটা দেশও হবে, আমাদের রাজ্যেরও হবে। আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। আজকে ত্রিপুরাতে আমরা অনেক সমস্যায় আমরা জর্জরিত ছিলাম, এখানেও কিন্তু টেরোরিজমের বহু ঘটনা উপঘটনা আমরা জানি, কিন্তু আজকের তারিখে ত্রিপুরায় কোনো রকম উগ্রপন্থা নেই, সেটা আজকে বলতে পারি। যারা ছিল তারা কিন্তু সারেন্ডার করেছে, আপনারা সবাই জানেন, এবং এখন বলতে দ্বিধা নেই যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা বলতে পারি। জাতিসংঘ এই বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথি, সেটাকে এই দিনটিকে বেশক দিবস হিসাবে ঘোষণা দিয়েছে, এবং যে কারণে সারা বিশ্বে তার সাড়ম্বরে তার এটা উদযাপন করা হচ্ছে। আমাদের রাজ্যেও আমি ছোটবেলাতেও এখানে আসতাম, এবং একটু আগে আমি কথা বলছিলাম এখানে যারা মঞ্চে আছে, যে একদম ছোটবেলার থেকে আমরা এখানে এসেছি, এবং আমাদের মনে হতো না যে বুদ্ধ ধর্মের যারা তারাই খালি এখানে আসবে, আমাদের মনে হতো যে এটা আমাদেরও এই দিন, এবং সেইভাবে কিন্তু আমরা আসতাম। মেয়র সাহেবও বলছিলেন উনিও ছোটবেলায় এখানে আসতেন। আমরা বাইরের থেকেও যখন কোনো আমাদের আত্মীয় স্বজন বা বিশিষ্ট ব্যক্তিরা আসতেন, আমাদের বলতেন যে ত্রিপুরাতে কি দেখার আছে, তা আমরা কিন্তু নিয়ে আসতাম এই বুদ্ধ মন্দিরে, দেখাতাম ওনাদেরকে যে এটা এরকম আমাদের এখানে এত সুন্দর একটা বৌদ্ধ মন্দির আছেন। এবং আমাদের যদি এখানে যে আলোচনা হয়েছে যে অহিংসা, প্রেম, করুণা এবং শান্তির যে বার্তা,
এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উৎসব পর্যটনগুলো যাতে আরো বেশি উন্নত করা যায় তার আমরা অলরেডি প্ল্যানিং আমরা নিয়েছি এবং মনুবন বনকুলের যে বৌদ্ধ বিহার সেই অঞ্চলটিকে আমরা সুন্দর করে সাজিয়ে তোলার প্রয়াস করেছি এবং সেখানে সুসজ্জিত যে আলোকমালায় রাস্তার দুপাশে আমরা পাম ট্রি দিয়ে সেখানে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মায়ানমারের মান্দালয়ে অবস্থিত বিখ্যাত মহামুনি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই মহামান্বিত প্যাগোডা, সেটাও আমি ওখানে গিয়ে দেখতে পেলাম এবং সত্যিই আজকে ভালো লাগছে যে আজকের এই দিনে এখানে যারা ভক্তরা এখানে এসছেন এবং আগামী দিনে ত্রিপুরাতে আমাদের মধ্যে যে বিভিন্ন যে ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে একটা শান্তি এবং মেলবন্ধন আরো এবং সাংস্কৃতিক দিক দিয়েও আরো বেশি যুক্ত হব, আমরা সুদৃঢ় হবে আমি আশা করি। 2022 সালের 26শে সেপ্টেম্বর আমরা বিধানসভায় ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির বিলটা আমরা সেটা এখানে পাশ করাই। নমস্কার, কে বলছেন? এবং এই বিশ্ববিদ্যালয় যদি আগামী দিন বলছিলাম আগরতলা থেকে। হ্যাঁ, বলছিলাম যে বিষয় নিয়ে আজ কথা বলছেন, সরকারের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কোন দিশাতে চলছে সরকার, তো যে বিষয়টা নিয়ে আজ কথা বলছেন, আলোকপাত করছেন। দেখুন, মানিক সাহা মহোদয়, সত্য মানিক সাহা মহোদয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার দেখা মতে যদি আমার বয়সে তেমন হয়নি, কিন্তু আমার যে বয়স, এই বয়স অনুযায়ী আমি 2-3জনই মুখ্যমন্ত্রী পেলাম ত্রিপুরাতে। তো সেই অনুযায়ী বলতে হয় যে মানিক সরকারের পরবর্তী, মানিক সরকারের পরে যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে থাকে মার্জিত, শিক্ষিত, জ্ঞান গর্ব এবং জনগণ বান্ধব কোনো মুখ্যমন্ত্রী, তাহলে সত্যিকার অর্থে মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়। এটা অবিশ্বাস করতে, এটা সবই হলফ করে বলবে, সিপিএম ও কংগ্রেস সবাই সামনে তো বলবে না, সিপিএম কংগ্রেস তৃণমূল সামনে বলে, কিন্তু পেছনে ঠিকই বলবে যে শিক্ষিত, মার্জিত, ভদ্র, জেন্টেল মুখ্যমন্ত্রী হলে তাহলে আমাদের রাজ্যের গর্বিত মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়। এটা অবিশ্বাস করার কোনো রাস্তাই নেই। আর উনার আমলে চাকরি যেগুলি হয়েছে, অনেকে বলবে বিপ্লব দেবের সময়ে ইন্টারভিউ নিয়েছে, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী মহোদয় ছিল তখন ইন্টারভিউ গুলি নিয়েছে, এখন ওইগুলির অফার দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেওয়া হচ্ছে, যদি তিনি ইচ্ছা করলে এগুলি লিড করতে পারতেন, অফার গুলি দেরিতে ছাড়বো, বিধানসভা ইলেকশন আসুক, লোকসভা ইলেকশন আসুক, তারপরে ছাড়বো। উনি কিন্তু ইচ্ছে করলে এগুলি করতে পারতেন মানিক সাহার মধ্যে, কিন্তু উনি কিন্তু এগুলি করছেন না। উনি জাস্ট শিলা পরম্পরা রয়েছে যে একটা কি বলবো, একটা প্রসিডিউর রয়েছে, ওইটাকে অনুসরণ করে উনি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু অফার ছাড়ছেন। তখন এখন দেখছি কয়েকদিন আগে দেখলাম ফায়ার সার্ভিসের যে ভাই বোনরা, ভাইটারা এই আন্দোলন করছেন যে ফায়ার সার্ভিসের অফার ছাড়তে হবে, এবং যে রয়েছে গ্রামার পুলিশের যে পুলিশ এক্সিকিউটিভ, স্পেশাল এক্সিকিউটিভের যে অফারগুলি, ওনারাও আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে অফার ছাড়তে হবে। তো ওনাদেরকে বলবো ধৈর্য ধরুন। মানিক সাহা মহোদয় কুর্সিতে আছে, আমাদের রাজ্যে কুর্সিতে বসে রয়েছে মানিক সাহা মহোদয়। এখানে বিজেপি দল হোক, সিপিএম দল হোক, কংগ্রেস দল হোক, আমি কোনো দলকেই বলবো না, কোনো দলকে উদ্দেশ্য করে বলছি যে মানিক সাহা মহোদয় সবার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, জনসাধারণের মুখ্যমন্ত্রী। উনি যেহেতু কুর্সিতে আছেন, ঠিক সময় আপনাদের অফার আগে চলবে। আর যে দিশাটা চলছে, অফার চলছে, চাকরি কম বেশি হচ্ছে, এটা অবিশ্বাস কেউই করবে না, চাকরি কম বেশি কিন্তু ত্রিপুরাতে হচ্ছে। এটা 3-4 বছরের মধ্যে এটার গতিবেগ বেড়েছে, এই গত 3-4 বছরের মধ্যে এটার গতি বেড়েছে, চাকরির অফার ছাড়া গেছে, গতিবেগ বেড়েছে। কিন্তু ইন্টারভিউতে নেওয়া অনেক ইন্টারভিউ নিয়ে বছরখানেক করে এগুলি ক্যান্সেল করে দিচ্ছে। তো সরকারের কাছে, বিশেষ করে মানিক সাহা মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, যদি কোনো ইন্টারভিউ নেওয়ার পরে ওগুলি ক্যান্সেল হয়, একটা ইন্টারভিউ অনলাইন 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে ফি দিতে হয় জেনারেল, এসটি, এসসি, ওবিসিদেরকে, ক্যান্ডিডেটদেরকে। তো সেটা যেটা যদি কোনো কারণে ক্যান্সেল করা হয় গভর্নমেন্টের তরফ থেকে ওই ইন্টারভিউকে, এটা একান্ত ব্যক্তিগত সরকারের ইচ্ছা। যদি ক্যান্সেল করা হয় তাহলে যাতে ওই নির্দিষ্ট ফিগুলি ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের অ্যাকাউন্টে ব্যাক করা হয়। কারণ একটা গরিব ক্যান্ডিডেট অনেক কষ্ট করে, যার বাবা দিনমজুর, 200 টাকা 300 টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়। তো ফর্ম ফিল আপ করবে, চাকরি আছে, কিন্তু 1 বছর 1.5 বছর পরে দেখা গেল ওই ইন্টারভিউ বাতিল হয়ে গেল। তো আমার সরকারের কাছে প্রার্থনা, ক্যান্সেল হতে পারে ইন্টারভিউ, কিন্তু ঠিক টাকাগুলি যাতে নির্দিষ্ট ক্যান্ডিডেটের অ্যাকাউন্টে যাতে ব্যাক করা হয়। আদারওয়াইজ আমাদের সরকার, রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদম রাজ্যকে চালাচ্ছে, ঠিকই আছে, আমি সাপোর্ট করি ওনাকে। ধন্যবাদ।
হয়তো সেদিক থেকে আজকের মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামীকাল অফার দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য, সবকিছু মিলিয়ে বলা যেতে পারে এই রাজ্যের সার্বিক কল্যাণ, সার্বিক উন্নয়ন, সর্বোপরি বেকার সমস্যার সমাধানে কি উদ্যোগ সেটা যেমন থাকবে, ঠিক তেমনি দপ্তরগুলোকে সচল রাখতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগও সেখানে গুরুত্ব পেয়েছে। সেদিক থেকে ডাক্তার মানিক সাহার আমলে আরও একটি অফার বিলির অনুষ্ঠান অপেক্ষা করছে। আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সকাল 11টায় সেই অনুষ্ঠান শুরু হবে এবং সেখানে ৯,৭৭৯ জনের হাতে অফার তুলে দেওয়া হবে বলে সর্বশেষ দপ্তর কর্তা জানিয়েছেন। সেদিক থেকে আজকের বিষয় ছিল আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি উপস্থাপন করা। আপনারা অনেকে আলোচনা করছেন, রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আমাদের মাধ্যমে মতামত দেবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।